এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদকে যদি স্বৈরাচার বলা হয় তাহলে হাসিনা সেই স্বৈরাচারের কয়েকশো গুণ বেশি। আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমার এই কোঠার ব্যাপারে আমি কোঠাকে সমর্থন তো করি না, তাছাড়াও আমি প্রথম থেকেই আমার মাকে গুলি করছিল। সেই দিন আমার কাছে আমার ছোটো ভাই আমার এনডি চলে গেছে, যা মুক্তির নাম ছিল, নাম দিয়ে মুক্তি ছিল। দেখেন, বড় আশা ছিল যে দেশ স্বাধীন হলে আমাদের ভাগ্যের কিছু পরিবর্তন হবে। দেশে এসে বুঝতে পারলাম যে ভাগ্যের তো পরিবর্তন হবে না, বরঞ্চ মেধার যে একটা শিক্ষা জিনিসটা, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। এখন একটাই দাবি, এই সরকারের পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যতদিন পর্যন্ত এই সরকার পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে তো আমরা আর্মির প্রতি অবশ্যই সম্মান রাখি এবং শ্রদ্ধা রাখি। যখন আমরা ছোটবেলায় দেখেছিলাম বা শুনেছি যে আর্মি ড্রেস দেখলে আমরা একটা সম্মান করতাম। যুদ্ধ করলেই তাদেরকে আমরা রাজাকারের ট্যাগ দেব, এটা একেবারেই ঠিক না। কারণ রাজাকার সবাই না, অল্প। আমাদের মা বোনরা এবং আমাদের সন্তানরা যাতে প্রতিদিন সাদেকা করে এবং এই সাদেক করছিলে আল্লাহ যাতে আমাদের সফল কামাবার চেষ্টা করতে পারি আমার আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম, হোয়াইট স্টাইলসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে ভালো আছি বলছি, মন থেকে ভালো নেই। আমি জানি আপনারাও মন থেকে ভালো নেই। আর যারা বাংলাদেশে আছেন তাদের শুধু মন মেজাজ না, তাদের পরিস্থিতিও আসলে অনেক খারাপ। আর কেন বলতেছি সেটা তো আপনারা কম বেশি সবাই জানেনই। সারা বিশ্বের এটার আলোড়ন হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি কী। তো এটা তো সর্ট অফ গৃহযুদ্ধ, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, ছাত্ররা যে আন্দোলন করতেছে কোটা নিয়ে, এটা যুক্তিসঙ্গত। সব কিছুই তো একটা লিমিট থাকা উচিত, তাই না? ছাত্রছাত্রী বা বাংলাদেশের সাধারণ মানুষের এই দাবি দেওয়াটা কার কাছে? সরকারের কাছে। আর সরকারে কে বসে আছেন? উনি কীভাবে সরকারে আসছেন? উনি নিজেই তো বাপের কোটায় বসে আছেন, উনি কোটা সরাবেন কী করে? এই আন্দোলনের এগেনস্টে সরকার এবং প্রশাসন আর পুলিশ, তারা যেই স্বৈরাচারী আচরণ করতেছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। একের পর এক ব্রিলিয়েন্ট মেধাবী ছাত্রছাত্রীরা তাদের প্রাণ হারাচ্ছে, তারা আহত হচ্ছে, হ্যাঁ, তাদের লাইফ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়ার মতো? এই মতো অস্বাভাবিক অসভ্যতার কি হতে পারে? যদি একটা পরিসংখ্যান দ্বারা করাই, একজন মুক্তিযোদ্ধা, তার 4 জন ছেলে বা 5 জন ছেলে, 3-4 জন মেয়ে, তো ধরে নেন তার 8-9 জন সন্তান। তো এই 8-9 জন সন্তানের ইভেনচুয়ালি এই মুক্তিযুদ্ধের 52 বছর পর কয়জন নাতি নাতি থাকতে পারে? মিনিমাম 55 থেকে 60 জন মিনিমাম। তো এই মিনিমাম 55 থেকে 60 জন নাতি নাতনি, তাদের যোগ্যতা আছে কি নাই, তারা কতটুকু কেপেবল, তারা কী কোয়ালিটির, সেগুলো যাচাই বাছাই না করেই আমি তাদেরকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে পড়ার সুযোগ করে দিব? এটা কি সম্ভব? না ভালো একটা সরকারি চাকরি দেওয়া সম্ভব? এটা তো ইম্পসিবল। হাউ ডাজ ইট ওয়ার্কস? হ্যাঁ, এটা তো আসলে বোঝার বিষয়, তাই না? তো এখন আমি আমার পরিবারের কথাই বলি। আমার যে পরদাদা বা দাদার বাবা, উনি ছিলেন হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল, সেই পাকিস্তান আমলে। আমার যে দাদা, উনি ছিলেন নেভিতে। আমার বড় চাচা, উনি একজন ব্যবসায়ী ছিলেন। আমার বাবা, উনি ছিলেন হচ্ছে প্রকৌশলী। আর আমার ছোটো চাচা, উনি একজন ব্যবসায়ী। তো আমার দাদা
আমার বড় চাচা এবং আমার বাবা তিনজনই যুদ্ধ করেছেন। ওনারা মুক্তিযোদ্ধা ছিলেন, ফ্রিডম ফাইটার। ডিউরিং দ্য ওয়ার বা যুদ্ধের সময় আমার বড় চাচা এবং আমার বাবা তারা পাকিস্তান হানাদার বাহিনীদের কাছে আটক হয়। আটক হওয়ার আগে তাদের উপর গুলি বর্ষণ করা হয় অনবরত, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে তাদের গায়ে কোনো গুলি লাগে নেই। তারা দেয়াল টপকিয়ে মানে পালিয়ে যেতে সক্ষম হয় আর কি, কিন্তু সেই দেয়ালের গায়ে এরকম ক্রস ফায়ারের মতো গুলির যে দাগ বা বুলেটের যে চিহ্ন, হ্যাঁ, সেটা ওই সময় দেখা যায়। এমনভাবে গুলিবিদ্ধ মানে হইতে পারতো তারা আর কি, বাট আল্লাহর অশেষ রহমত যে তারা বেঁচে গেছে। কিন্তু তাদেরকে আটক করা হয় ইভেনচুয়ালি। আটক করার পর তাদের মানে তাদের যে সেল ছিল বা জেল যেটাই বলি না কেন, সেখানে নিয়ে তাদেরকে অত্যাচার করা হয়। তো দ্য গুড থিং ওয়াজ যে তারা ভালো উর্দু বলতে পারতো, আর আমার যে দাদা সেও খুব ভালো উর্দু বলতে পারতো। মানে সে কোনোভাবে গিয়ে নানান রকম মিথ্যা কথা বা মিথ্যার আশ্রয় নিয়ে তাদের ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। মানে এটা আসলে মিরাকল ছাড়া আর কিছুই না, নাহলে আজকে হয়তো আমারও এই পৃথিবীতে জন্ম হতো না। এই জন্যই বললাম যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে ব্যাডেস্ট মেমোরি আমাদের জীবনে এই যুদ্ধের। তো আমি এই জন্যই এই কথাটা বলতেছি, কারণ আমার বাবা তো কোনো সরকারি চাকরি করেনি। ইভেন সার্টিফিকেট তুলতেও মানে উনি সার্টিফিকেট তুলতে চাইছিল, কিন্তু আমি যতদূর শুনছি ওই সময় ওনার কাছে মোটা অঙ্কের টাকা পয়সা চাওয়া হয় সার্টিফিকেটের জন্য। তো এই জন্য উনি আর এটা পরে ওঠায় নেই। যুদ্ধের কারণ কী ছিল? যুদ্ধের কারণ তো আর সার্টিফিকেট ছিল না, তাই না? ওনারা যখন যুদ্ধ করছে সার্টিফিকেটের আশা করে নেই। দেশকে স্বাধীন করতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, একটা স্টেবল কন্ডিশন নিয়ে আসতে হবে দেশের এবং পরিবারের, সেই উদ্দেশ্যে তারা যুদ্ধ করছে। আর কোনো কারণ তো ছিল না, ও আচ্ছা যুদ্ধের পর আমাকে একটা সার্টিফিকেট দিবে, হ্যাঁ, সেই জন্য আমি যুদ্ধ করতেছি। ইট ওয়াজন্ট লাইক দ্যাট। আর সার্টিফিকেট যদি দেয়ও এবং সেটা আনতে গেলে তাদের কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে, এই জন্য তারা এটা আনেও নেই। এনিওয়েজ, তো এই হচ্ছে পরিস্থিতি আর কি। তো আমার যে দাদা উনি তো নেভিতে ছিলেন, উনি তো কোনোদিন কোটা সুবিধা নেয় নাই। ইভেন আমার বড় চাচা সেও কোনো কোটা সুবিধা নেয় নাই। আমার বাবা উনিও কোনোদিন কোটা সুবিধা নেয় নাই। না, উনি আমাদের বা তার যে অন্যান্য নাতি বা নাতিরা আছে তাদেরকে কোনোদিন মানে বলছে যে তোমরা কোটার সুযোগ সুবিধা নিয়ে চলো। কোনোদিন সার্টিফিকেটই তুলতে যায়নি। আর সার্টিফিকেট তুলতে গেলে তো বললামই যে আসলে কী কী ফেস করতে হয়েছে, টাকা ছাড়া সার্টিফিকেট তোলা যাবে না, দিস দ্যাট ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে পরিস্থিতি। আমার বাবা উনি কোনোদিন সরকারি চাকরি করেন নাই। উনি প্রকৌশলী ছিলেন বটে, কিন্তু উনি সবসময় প্রাইভেট কোম্পানি দিয়ে চাকরি করছে। আমার বড় চাচা উনি বিজনেস করছে। ছোটো চাচা উনি যুদ্ধ করেন নাই, বাট ইজ এ বিজনেসম্যান। আমার দাদা উনি তো নেভিতেই ছিলেন। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমি তার সন্তান, আমি আমার বাবার সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি আমার বাবার সন্তান। আমি কি করতেছি? পড়ালেখার সময় তো আমি কোনোদিন কটা সুযোগ সুবিধা চাইও নাই বা নেওয়ার চিন্তা ভাবনাও করিনি। আমার স্কুল কলেজ ছিল হচ্ছে প্রাইভেট। খালি আমার একদম ছোটো বোন যে ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, ও ওখান থেকে মাস্টার্স করছে। তো আমার ছোটো বোন সাথে কোনো দিন কোটার সুযোগ সুবিধা নেয় বা সে কোনো দিন এক্সপেক্টও করে নেয় ও আচ্ছা আমি কোটার সুযোগ সুবিধা নিব, বা আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন কেন উনি সার্টিফিকেট নেন নাই, বা কেন আজকে আমরা এইসব সুবিধা থেকে বঞ্চিত। তো এখন আসি মুক্তিযোদ্ধার নাতি বা নাতনিদের বিষয়ে। ধরেন আমার বাচ্চাদের কথাই বলি। আমার 2 ছেলে, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবার নাতি তারা। এখানে বর্ণ তাতে কি? এখন কি আমি ওদেরকে বলবো যে ও আচ্ছা তোমরা এখন বাংলাদেশে যাও, মুক্তিযোদ্ধার যে কোটা সেটার মানে সুযোগ নিয়ে বাংলাদেশে কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ নাও, অথবা বাংলাদেশের কোনো সরকারি চাকরির সুযোগ সুবিধা নাও? ডেফিনেটলি না। যাই হোক, আমার দাদা, বড় চাচা বা বাবা ওনারা কেউই বেঁচে নেই। যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো ওনাদের কাছে জানতে চেতাম যে দেশের যে এই সার্বিক পরিস্থিতি, এই যে কোটা আন্দোলন আর সরকারের যে অত্যাচার ছাত্রছাত্রীদের উপরে বিনা কারণে, এই প্রাণহানি, নিরীহ ছাত্ররা এবং এই মেধাবী ছাত্রগুলা যেভাবে ঝরে যাচ্ছে আমাদের দেশ থেকে, এই বিষয়ে হয়তো ওনাদের কাছে জানতে চেতাম, ওনাদের ওপিনিয়ন জানতে চেতাম। তো আজকের এই বক্তব্যে আমার সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে আমার শ্বশুর, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার সঙ্গে আরও আছেন আমাদের এই কমিউনিটির 2 আঙ্কেল। তো ওনারাও যুদ্ধ করেছেন, মানে এক আঙ্কেল যুদ্ধ করেছেন এবং আরেক আঙ্কেলের ভাই যুদ্ধ করেছেন। তো উনি মুক্তিযোদ্ধার পরিবার থেকে বিলং করে। কোটা নিয়ে আন্দোলন এবং এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে, তো ওনারা এই বিষয়ে কি বলেন এবং কি মতামত দেন, এই বিষয়ে আমাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানতে চাবো যে আসলে তারা এই বিষয়ে কি মনে করেন। তো চলুন ওনাদের সঙ্গে কথা বলা যাক। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন AMM আরশাদ, উনি আমার শ্বশুর। তো উনি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। তো ওনার কাছে আমি জানতে চাবো যে আসলে এই বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি যা হচ্ছে, ছাত্র আন্দোলন আর বিষয় হচ্ছে কোটা, আর সরকারের মানে এগেনস্টে এটা সরকার এবং প্রশাসন যে ধরনের মানে স্বৈরাচারী আচরণ করতেছে, তো এটা তো আসলে অবভিয়াসলি মেনে নেওয়ার মতো না। তো ওনার কাছে আমার প্রশ্ন থাকবে যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উনি এই কোটাটাকে কি সমর্থন করতেছেন না করতেছেন না, বা ওনার মতামত কি আমরা সংক্ষেপে ওনার কাছে জানতে চাবো। তারপর আমাদের আপনি বলেন যে আসলে মুক্তিযোদ্ধা হিসেবে মানে আপনার এই বিষয়ে এই কোটার
আন্দোলন বা এই সার্বিক পরিস্থিতি, দেশের যে অবস্থা, এই বিষয়ে আপনার মতামত কি? আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমার এই কোঠার ব্যাপারে আমি কোঠাকে সমর্থন তো করি না, তাছাড়াও আমি প্রথম থেকেই এই মুক্তিযুদ্ধ আমরা করছি, কিন্তু আমরা কিছু পাওয়ার জন্য করি নাই। বিগত দিন আমি 2 নম্বর সেক্টরের বিএলএফের মন্টু ভাই কমান্ডার ছিল আমাদের, ওনার আন্ডারে ছিলাম। তো আমি ব্যক্তিগতভাবে দুর্ভিক্ষের সময় বাংলাদেশ সচিবালয়ের আশেপাশে অনেক মানুষ না খাইয়া মারা, সকালবেলা গেলে আমি চাকরি করতাম, তখন দেখতাম যে মানুষ মহিলা গেটের মধ্যে পড়ে রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার নিজের কাছে খারাপ লাগছে যে আমরা স্বাধীনতা যুদ্ধ কি এই জন্য করছি, যার পরিপ্রেক্ষিতে আমার সন্তান, আমার 2 মেয়ে 1 ছেলে, কিন্তু আমি কোনো সময় এই মুক্তিযুদ্ধের ফেসিলিটি নেওয়ার ব্যাপারে আমার মেয়ে বলছে, কিন্তু আমি বলছি যে না, আমরা মুক্তিযুদ্ধ করছি কিন্তু কিছু পাওয়ার জন্য না। যদি আজকে মুক্তিযুদ্ধ চলাকালীন মারা যেতাম তাহলে তো আর চাওয়া পাওয়ার কিছু ছিল না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমার চিন্তা চেতনার ভিতর আমি যেটা চিন্তা করছি সেইভাবেই আমি চলছি সারা জীবন। আমি এই কোটা এখন যে আরম্ভ হয়েছে, আমার ব্যক্তিগত মতামত, মুক্তিযোদ্ধাদের কোনো কোটার প্রয়োজন নাই। এই সরকারি এই তদন্ত করে দেখা হোক যে বিগত দিন থেকে এই পর্যন্ত মুক্তিযোদ্ধার কোটায় কতজন ছেলে মেয়ের চাকরি পাইছে, সুবিধা পাইছে। আমার তো মনে হয় সব 2 নম্বরই হয়েছে, টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার সাইজা চাকরি এবং অন্যান্য সুবিধা সরকারের বুক করছে, কিন্তু মুক্তিযোদ্ধারা কিছুই পায় নাই। আর আমার ব্যক্তিগত মতামত হলো, আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আমার থাকাকালীনও আমি মুক্তিযোদ্ধা রেজিস্ট্রেশন হই না, এবং এই মুক্তিযোদ্ধা ভাতাকেও আমি নেই নাই। কারণ আমার কাছে খুব খারাপ লাগছে, সেই 74 সনে দুর্ভিক্ষের সময় আমি আমার স্বচক্ষে যা দেখছি, তার পরিপ্রেক্ষিতে আমি মনে করছি যে আমরা মুক্তিযুদ্ধ করছি এই জন্য করি নাই যে দেশে মানুষ না খেয়ে মারা যাইব। আমরা চাইছি যে দেশকে অগ্রগতিভাবে দেশ আগায় যাইব, কিন্তু বাস্তবতে আমরা সেই কিছুই পাই নাই। এখন আপনারা এই মুক্তিযোদ্ধা এখন যারা বলতেছে, তারা সত্যিকার অর্থে তারা মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধার সন্তানও না, তারা নাতিপুতিও না। তদন্তকালে সবই ধরা খাইব। কারণ হইলো সত্য কথা, আমার বয়স এখন 72 বছর। আমি বলতেছি যে মুক্তিযোদ্ধারা কিছুই পায় নাই, এবং আগামীতে মুক্তিযোদ্ধাদের সম্মান কীভাবে করব। আমি যেমন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকাকালীন আমি রেজিস্ট্রেশন করে সরকারের থেকে যে ভাতা আমি নেই না, এরকম অনেক মুক্তিযুদ্ধ পাবেন যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে যারা চলছে, তারা কোনোদিন মুক্তিযোদ্ধার সুবিধা নেওয়ার জন্য কিছু চায় নাই, এবং আল্লাহ তাআলা আমাদের যেভাবে চালাইছে তাতে আমরা সন্তুষ্ট। কিন্তু বাস্তবতা একটাই চিন্তা করছি, সারা জীবন যুদ্ধকালীন সময়ে যদি মারা যেতাম, তাহলে আজকে যে কথা বলতেছে কথাটাও বলতে পারতাম না। আমার খেয়াল আছে, আমার এই কানের এই খান দেওয়া খুলে গেছে, কিন্তু আল্লাহ আমাকে যদি 1 ইঞ্চি দিকে দিত তাহলে আমি মারা যেতাম। কাজে আমি সেই সব চিন্তা করে চলছি, কোনো অবস্থাকে নিজেকে বিকিয়ে দেই নাই। আমি জগন্নাথ কলেজের ছাত্রলীগের সহসম্পাদক ছিলাম, অ্যাকচুয়ালি ছাত্রলীগ করতাম। তারপরে এই যে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর যে অবস্থান, সেই অবস্থান থেকে আমি দেখলাম যে 74-এর দুর্ভিক্ষের পরে আমার মনোভাব চেঞ্জ হয়ে গেছে। মনোভাব আর সেই মনোভাব নাই যে আমি আওয়ামী লীগের যে অবস্থান দেখছি যে দুর্ভিক্ষে মানুষ মরে যায়, সরকারের তরফ থেকে কোনো কিছু করে নাই, এবং কত লক্ষ মানুষ মারা গেছে সেইটা পরিসংখ্যানের হিসাবে পাওয়া যাইব। আমি আর কি বলবো, আমি তো এই কোঠাকে আমি সমর্থন করি না। এই কোঠা বাংলাদেশের জন্য শুভকর না, এটা সুবিধা, এটা মিথ্যা কথা কইয়া মানুষের দোকা দিয়ে এই চাকরিগুলো নিচ্ছে। আর কোঠার মুক্তিযুদ্ধের সন্তানরা কিছুই পাইতেছে না, নাতিরাও পাইব না। শুধু গভর্নমেন্ট যে 20,000 টাকা দিছে, সেইখানেও দেখবেন যে সত্যিকার মুক্তিযোদ্ধা কয়জন আছে, এবং সবচেয়ে বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সেখানে সব বেশিরভাগই ভুয়া মুক্তিযোদ্ধা, অরিজিনাল মুক্তিযোদ্ধা খুব কম আছে। বাস্তবে ইতিহাস বাংলাদেশের একদিন সত্যিকার ইতিহাস লেখা হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো আমাদের সঙ্গে আরেকজন আঙ্কেল সংযুক্ত হয়েছেন, তো উনি আমাদের এই কমিউনিটিতেই থাকেন।
তো ওনার ভাইও একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওনারা হচ্ছে মুক্তিযোদ্ধার পরিবার। তো আঙ্কেল, আপনার কাছে আমরা জানতে চাবো যে এই যে সার্বিক পরিস্থিতি দেশের এবং কোটা আন্দোলন হচ্ছে, ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন করতেছে এবং এটা সরকারের এগেনস্টে, সরকারের যে আচার আচরণ এবং প্রশাসনের যে আচার আচরণ বা সার্বিক যে পরিস্থিতি দেশের, তো এই বিষয়ে আপনি আপনার মতামতটা দিবেন। আপনার নাম বলুন। আব্দুল সোহান আমার নাম। আচ্ছা, আর আপনি কোথা থেকে বিলং করেন, মানে আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি লালমনিরহাট। লালমনিরহাট। তো আঙ্কেল, আপনি আপনার বক্তব্য বলতে পারেন যে আসলে আপনি কি মনে করেন এই বিষয়ে? আমার মাকে গুলি করছিল, আবার সেই দিন আমার কাছে আমার ছোটো ভাই আমার এনডি চলে গেছে, যা মুক্তির নাম ছিল, নাম দিয়ে মুক্তি হয়েছিল। তো একজন মুক্তিযোদ্ধার ভাই হিসেবে বা একজন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হিসেবে মানে আপনাদের মানে মেমোরি বা ব্যাক ইন দ্যাট টাইম, লাইক ওই সময় আপনাদের কি কি ফেস করতে হয়েছে, কোনো মানে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে কিনা, বা আপনার কোনো কিছু মনে পড়ে কিনা? আমার তো মনে পড়ে যখন মুক্তিযোদ্ধা গেছি তখন যুদ্ধ চলছিল, তখন খুব সমস্যা, ভয়াবহ ছিল, বাড়ি থাকতে পারি নাই, বাড়িতে নুকি ছিল, অনেক ঝামেলা ছিল। আমার ছোটো ভাই আমার রাজ্যে আসছিলো, চলে গেছে, আবার ফির ওই ইন্ডিয়া চলে গেছে, আবার আসছে এই মাঝে মাঝে। স্বাভাবিকভাই আপনি তো আমার যেহেতু ঘর বাড়ি চলছে। মুক্তিযোদ্ধার পরিবার থেকে বিলং করেন বা আপনার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, তো আপনার ভাই কি মুক্তিযোদ্ধার কোটার সুযোগ সুবিধা কি আপনার ভাই কখনো নিয়েছিলেন? না, করে নেয়নি এখনো। কখনো নেন নাই? না। তো উনি নেন নাই কেন? মানে এর পিছনে কারণটা কি? মানে এটা কি ওনার কি মুক্তিযোদ্ধা, মানে উনি একজন মুক্তিযোদ্ধা, তার সার্টিফিকেট কি ওনার আছেন? ওরা মুক্তিযোদ্ধা ছিল, কোটা নেয়নি, পরে কোটা নিছে আর কি। আচ্ছা, তো কোটার সুযোগ সুবিধাগুলো কি ছিল? নিছে, জানি না কি নিছে, ও জানে, সে ভাই ছোট ভাই জানে। আচ্ছা আচ্ছা। তো কিন্তু কোটার সুযোগ সুবিধা নিলেও, হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধা সে কোটার সুযোগ সুবিধা নিতে পারে, কিন্তু সে নিবে, তার ছেলেমেয়েরা নিবে, সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার নাতি নাতনিরাও নিবে। ছেলে দুইটা লেখাপড়া শিখছে, আচ্ছা। এখন কোটা পায় নাই। তো হ্যাঁ, এটাই তো আসলে হওয়া উচিত। একজন মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধাই নিবে, খুব বেশি হলে তার ছেলে মেয়ে পর্যন্ত যেতে পারে, কিন্তু তার নাতি নাতনি বা মানে আরও কেউ, আরও পরিবারের অন্য কেউ, তারা তো আসলে এই সুযোগ সুবিধা পেতে পারে না, কারণ এটা তো এইভাবে চলতে পারে না। কারণ মুক্তিযুদ্ধ হয়েছে সেটা তো 52 বছর চলে গেছে। একটা পর্যায়ে গিয়ে শুধু কোটারই ছাত্রছাত্রীরা দেখা যাবে যে ভালো মানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে এবং সরকারি চাকরি করতেছে, তাই না? এটা তো হইতে পারে না, তাই না? এটা তো লিমিট থাকা উচিত। আপনি কি মনে করেন এই বিষয়ে? আমি মনে করি আমার ভাই, আবার ভাই ছেলে আছে, তার চাকরি হোক, সে বেকার আছে, এখন শিক্ষিত হয়েছে, আচ্ছা, মাস্টার পাস করছে, কিন্তু চাকরি হচ্ছে না। আচ্ছা, কারণ সে কোটার সুবিধা নিচ্ছে না, এই তো। কারণ উনি একজন হয়তো ভালো ছাত্র, পাস করে বেরোচ্ছে, কিন্তু উনি হয়তো কোটার সুবিধা নিচ্ছেন না। কোটার সুবিধা যদি থাকতো তাহলে তো হয়তো এতদিনে চাকরি হয়েই যেত, তাই না? তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আর কি এই মুহূর্তে। কোটার সুযোগ সুবিধা যারা নিচ্ছে তারা হয়তো সুযোগ সুবিধা পাচ্ছে, আর যারা মানে কোটার সুযোগ সুবিধা নিচ্ছে না, বা ভালো জব হচ্ছে না তাদের, বা ভালো কোনো পজিশনে তারা যেতে পারতেছে না। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং আমাদের সঙ্গে আপনার যেই এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার জন্য। তো আমাদের সঙ্গে আরও একজন আঙ্কেল যুক্ত হয়েছেন, উনি আমাদের এই কমিউনিটিতেই থাকেন। তো আঙ্কেলের কাছে আমরা জানতে চাবো যে আসলে বাংলাদেশের যে বর্তমান সার্বিক পরিস্থিতি বা কোটা নিয়ে যে আন্দোলনটা চলতেছে সরকারের এগেনস্টে, তো আঙ্কেল আপনি কি ব্যক্তিগতভাবে কি মনে করেন, বা আপনার যুদ্ধের সময় কি কি মানে এক্সপিরিয়েন্সেস ছিল, তো এই বিষয়গুলো আপনার কাছে আমরা সংক্ষেপে জানতে চাবো। আমার নাম হলো হুমায়ুন কবির ভূঁইয়া। আচ্ছা, আপনি কোন জেলা থেকে বিলং করেন? আপনার বাংলাদেশের যে দেশের বাড়ি কোথায়? বাংলাদেশে আমি ছিলাম কুমিল্লাতে, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, তারপর আমি কুমিল্লা ভিক্টোরিয়া থেকে পাস করি ইন্টারমিডিয়েট। তো এখন আঙ্কেল আপনি আমাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করেন যে এই যে কোটার যে আন্দোলনটা, এই বিষয়ে আপনি কি মনে করেন? দেখেন, বড় আশা ছিল যে দেশ স্বাধীন হলে আমাদের ভাগ্যের কিছু পরিবর্তন হবে। দেশে এসে বুঝতে পারলাম যে ভাগ্যের তো পরিবর্তন হবে না, বরঞ্চ মেধার যে একটা শিক্ষা জিনিসটা, শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। কারণ আজকাল কোনো ছেলেকে যদি জিজ্ঞাসা করে হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ পিস, সে বলতে পারবে না। কিন্তু আমাদের সময় এরকম ধরনের ছোটো ছোটো কবিতা বা এরকম ধরনের পড়াইতো, নাউন কাকে বলে, কত প্রাকৃতিক, নয়নে চাহাবাসী তাহাই নাউন, বারবে করে হাঁটা গোটা প্রাণাউনের বদুই কাটাও, এক বারবের দুর্গুণ, অ্যাডজেক্টিভের বহুগুণ, আগে বসে প্রিপোজিশন, সুখে দুঃখে ইন্টারজেকশন, যোগে বিয়োগে কনজাংশন। এখন একটা ছেলেকে জিজ্ঞাসা করেন কিছু বলতে পারবে না। আর একটা ছেলেকে জিজ্ঞাসা করেন যা আই ডু, আমি করি, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা কী হবে, সে পারবে না। তো গ্রামারটিকে বলা আছে, ইফ দ্য প্রিন্সিপাল ক্লজ অফ এ সেন্টেন্স ইজ ইন দ্য ফার্স্ট টেন্স, দি সাবঅর্ডিনেট ক্লজ মাস্ট বি পাস্ট টেন্স। একটা অক্সিলারি ভার্ব সামনে আসবে, ডু আই ডু, আমি কি করি,
এখন কি বলবেন, মেধা কোথায় গেল আর ইয়ে গেল কোথায়? এখন হলো কোটা ভিত্তিক, তারা করে কী করে, আমার চাচা কে আছে, ভাই কে আছে, কার পয়সা আছে, টাকা দাও 10 লাখ চাকরি হবে। উই আর ক্যান নট এক্সপেক্ট নো মোর ফ্রম পিপল, ফ্রম দ্য গভর্নমেন্ট। সেই গভর্নমেন্ট থেকে কোনো কিছু আশা করা যায় না এইভাবে যদি লেখাপড়াটা হয়। আঙ্কেল কই যুদ্ধ করছিলেন? আর্মিতে ছিলেন বলছিলেন। আর্মিতে ছিলাম আমি 1966 সালে আমি ভর্তি হই। স্বাধীনতার সময়, যুদ্ধের সময় আমি পাকিস্তানে আটকা পড়ার পরে আমার 11 ফেব্রুয়ারি আমার লায়ারপুর জেলে নিয়ে যায়। ওইখান থেকে আমি 22 অক্টোবর আমি ওই জেলেতে ভাগিয়া আফগানিস্তান হইয়া দেশে এসে মুক্তিবাহিনীতে জয়েন করছি। করার পরে এরপরে চিন্তা করলাম যে 5-7 বছর ছুটি কাটলাম না, তখন যদি মুক্তিবাহিনীতে জয়েন করি ছুটি পাবো না। মুক্তিবাহিনীতে নাম লেখাই নেই, আমার ছুটির দরকার, আমার মাকে দেখার দরকার, আমার বাবাকে দেখার দরকার। তারপরে আর মুক্তিবাহিনীতে নাম লেখাই নেই। আমরা এখন তো ভুয়া মুক্তি, যখন 60,000 মুক্তিযোদ্ধার নাম লিস্ট ছিল, এখন 3 লাখ মুক্তিযোদ্ধা। বাংলাদেশ কোথায়? না লেখায় যুদ্ধ করছেন। হ্যাঁ, ওই যে ই করে পরে হ্যাঁ করছে, হ্যাঁ শর্তটা যশোরে যে ছুটি ছিল ওটা বুক করবো, আর বাপ পালে যা করবো তার জন্য রেজিস্ট্রি করে না। কোটচাঁদপুরে আমরা এখানে যুদ্ধ করছি। রেজিস্ট্রি করে না, রেজিস্ট্রি না করলে তার ওই যে বাধা তো বাধা নাই। না, আমি কোটার পক্ষে নাই ভাই বাবু, আমি কোটার পক্ষে নাই, আমি মেধার পক্ষে আছি। মেধায় যেটা ভালো হয় তো ঠিক আছে। কোনো মুক্তিযুদ্ধ চায় নাই যে আমি জীবিত থাকা অবস্থা কিছু বেনিফিট পাবো। কেউ তো আশা করে না মুক্তিযুদ্ধ বাঁচবো কিনা। আপনি যে যুদ্ধ করছেন, যে আপনি কি কোনো কিছু পাওয়ার জন্য যুদ্ধ করছেন না আপনি দেশ? না, আমি কিছু পাওয়ার জন্য যুদ্ধ করিনি, ওইটাই বলেন। শুধু মা বাপকে দেখার জন্য যুদ্ধ করছি। যার সাথে যদি জয় করতে পারি, মা বাপকে দেখতে পারি। সত্যি বলতে যে আসলে যোদ্ধা যারা বা মুক্তিযুদ্ধ যারা করছে, কেউ কিন্তু সার্টিফিকেটের আশায় মুক্তিযুদ্ধ করে না। দেশকে স্বাধীন করতে হবে, দেশকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, দেশকে একটা স্টেবল পজিশনে নিয়ে আসতে হবে, এটাই ছিল কারণ। সার্টিফিকেট তো বিষয়টা পরে আসছে যে না সার্টিফিকেট দেওয়া হবে বা কিছু একটা। তারপরে হলো মুক্তিযুদ্ধতে যাওয়া মানে জীবনকে উৎসর্গ করে দেওয়া। যারা মারা গেছে ওরা কি আর কিছু পাইছে? যুদ্ধের থেকে দেশে আসার পরে আমার মাকে, আমার বাবাকে যখন দেখছি পৃথিবীর একদিকে চলে গেছে, আমার চোখের পানি অস্থির হয়ে গেছে। আমি পাগল হয়ে গেছি আমার মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য। 5-7 বছর পরে আমি দেখছি যেখানে মা বাপ দেখলে আনন্দ হওয়ার কথা, সেখানে চোখের জল বসছে। এই যে একটা ইমোশনাল পরিস্থিতি আপনারা দেখলেন যে আমার শ্বশুর যখন কথা বললো উনিও ইমোশনে ভেঙে পড়ছে, কান্নায় জর্জরিত একটা অবস্থা। তারপরে আমাদের সঙ্গে যেই আঙ্কেল এখন সংযুক্ত হয়েছেন উনিও মানে ইমোশনাল হয়ে গেছেন। যে এই বিষয়গুলো আসলে এটা স্বাভাবিক বিষয় না, দিস ইজ রিয়েলি সামথিং ডিফারেন্ট, মানে এটা খুবই একটা অন্যরকম একটা বিষয়। লাইক সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে। আর সেইখানে আমাদের কি শুনতে হইলো যে মুক্তিযোদ্ধার মানে যেই মানে সন্তানরা আছে বা নাতিরা আছে তারা কি সব রাজাকার, এইরকম একটা কথা আমরা শুনলাম। হ্যাঁ, এটা কি মানে শোনার মানে অধিকার আমরা রাখি? ওই বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার সাথে একটা ফাইট হয়েছিল, কাদের বাহিনীর নাম ছিল এটা, মানে মিসক্রিয়ান। তখন খড়নাই, নেত্রকোনায় খড়নাই, তখন লেঙ্গুরা, কলমাকান্দা, তারপর পাঁচগাঁও, এই সমস্ত ক্যাম্পে আমি ওয়ারলেস অপারেটর ছিলাম। আমি ওই সমস্ত জায়গাতে কমিউনিকেশন প্রোভাইড করছি। তখন ব্রিগেডিয়ার মজুমদার ছিল ইয়ার বাড়িতে ফরিদপুরে। আপনার কোনো এরকম ঘটনা মনে আছে যে এটা আপনার সবসময় মনে থাকে? মনে একটাই ছিল, বুঝছেন, ওই সময় চাকরি করছি, দেশে গণ্ডগোল হচ্ছে, আমরা তো আর দেখি নাই। যখন জিয়াউর রহমান ভাষণ দিল কালুরঘাটে, হাই মেজর যে আই ওয়ান্ট টু স্টপ উইথ বাংলাদেশ কালুরঘাট বেতার কেন্দ্র, ওই ভাষণটা শুনে না চোখের পানি আসছে। আর একটা গান আসলে এক সাগর রক্তের বিনিময়, এই গানটা কে গাইছে আমি জানি না, তো জেলে শুনি আর জেলে শুনতাম কথাটা, এই গানটা শুনতাম প্রায়। এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনছে যারা, আমরা তোমাদের বলবো না, এই গানটা শুনতাম আর কাঁদতাম। মার কথা, বাপের কথা কাঁদতাম, যে আমি যে আমার মা বাপকে দেখি কিনা। আপনাদের তখন কি ওইখানে কি অত্যাচার করতো ওরা?
অত্যাচার তো করছে, এটা তো বলে লাভ নাই, এগুলো বলে লাভ নাই, তখন তো অত্যাচার তা করছে। এইভাবে চুপ করে বসে আছি, ভালো আল্লাহ আল্লাহ করে কখন নিয়ে যায়, এটা ভালো নিয়ে যাবে লিখা আর সহ্য হচ্ছে না। এই দেশে যা অবস্থা দেখছি না, এই জন্য দেশ স্বাধীন হয় নাই। যে জালেমের যুগে পড়ে গেছে, এটা চাওয়াইলে মানে অভয়ারণ্য। একটা কথা কি, বাংলা ভাষা বক করে দিয়ে কোনো ভালো শব্দ লেখা যায় না। আর তো আঙ্কেল, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আপনার মতামতগুলো শেয়ার করার জন্য। সো 2টা ফোন কার্ড কিনলাম। কখনো ভাবি নাই যে ফোন কার্ড আমার আবার কিনতে হবে এত বছর পরে, অলমোস্ট লাইক 14 বছর পরে আমার আবার ফোন কার্ড কিনতে হবে, কারণ আমরা এতটাই ইন্টারনেটের উপরে নির্ভরশীল ছিলাম। যেহেতু আমার ফোন কার্ড এই জন্যই কিনতে দিচ্ছে, কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, কারোর সাথেই ফ্যামিলি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এখন আমি তাদের সবাইকে ফোন কার্ডের মাধ্যমে ফোন করে জিজ্ঞাসা করব তারা কী অবস্থায় আছে। আমরা 2024-এ আছি, লাইক এই সময় এসে যে আমাদের এই একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে, আই নেভার ইমাজিন দ্যাট থিং। আসলে কারোর সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছে না বাংলাদেশে, তো এই জন্য বাধ্য হয়ে কিনতে হলো। তো আপনারা তো দেখলেন যে আসলে আমার শ্বশুর এবং ওই আঙ্কেলগুলো যখন কথা বলতেছিল, ওনারা কতটা ইমোশনাল হয়ে গিয়েছিলেন। লাইক মুক্তিযুদ্ধ ওয়াজন্ট জোক ফর দেম, ইট ওয়াজ সামথিং সিরিয়াস, রাইট? তারা যুদ্ধ করছে দেশকে স্বাধীন করার জন্য, তারা যুদ্ধ করছে তাদের পরিবারকে সিকিউর করার জন্য, তারা যুদ্ধ করছে দেশকে একটা স্টেবল অবস্থায় আনার জন্য। তো দেশের অবস্থা কি আজকে সেই অবস্থায় আছে, সেই স্টেবিলিটি আছে? 52 বছরের উপরে হয়ে যাচ্ছে যুদ্ধের। আজকেও যদি আমাদের এই কোটা নিয়ে দেশের পরিস্থিতি এমন হয়, ছাত্রছাত্রীদের দাবি থাকতেই পারে। দে আর রাইট, আই ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট দেম। আর অনেস্টলি আমি যেটা বলতে চাচ্ছি, মুক্তিযুদ্ধের যে সার্টিফিকেট, সেটা এখন আসলে কারা হোল্ড করতেছে? রিয়েল যে যোদ্ধা তারা কি হোল্ড করতেছে? আমার কাছে তো মনে হয় না। নো অফেন্স, বাট আমার কাছে যেটা মনে হয় যে মোস্ট অফ দ্য রাজাকাররাই এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট হোল্ড করতেছে। কারণ আমার বাবা উনি তো পান নাই, আমার দাদা চাচা উনি তো পান নাই, কারণ তাদের কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে সার্টিফিকেট তোলার সময়। আমার শ্বশুর উনি তোলেন নাই। এবং অন্যান্য আঙ্কেলের সঙ্গে যখন কথা বললাম, ওনারাও বললো যে ওনারা এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেয় নেই, তাই না? তো এই যে আমার সামনে কয়েকজন এক্সাম্পল, এরকম হাজার হাজার এক্সাম্পল আছে যারা নাকি সার্টিফিকেট ওঠান নাই, বা ওঠানোর পরেও এই ধরনের কোটার সুযোগ সুবিধা নেন নাই, আর নিলেও সেটা উনি এবং ওনার সন্তান পর্যন্তই ছিল হয়তো, কিন্তু নাতি নাতনি বা তাদেরও নেক্সট জেনারেশন সেই পর্যন্ত আসেনি, এবং তারা চায়ও না এটা যাক। কারা এই সুযোগ সুবিধাগুলো নিতেছে? মোস্ট অফ দেম আর নট মুক্তিযোদ্ধা, দে আর দ্য রাজাকার। আই টোল্ড ইউ, নো অফেন্স, আমি জানি না, বাট আমার কাছে এটাই মনে হচ্ছে এই সার্বিক পরিস্থিতি দেখে। এখন দেশের বাইরে বসে আসলে তেমন কিছু করতে পারতেছি না, জানি না দেশে থাকলেও বা কী করতে পারতাম, যে পরিস্থিতি। তবে হ্যাঁ, আমরা যেহেতু দেশের বাইরে আছি, আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা, তো এই রেমিটেন্স হচ্ছে আমাদের জন্য হাতিয়ার, এটাই হচ্ছে আমাদের পাওয়ার। তো এটাই একমাত্র সম্বল যেটা দিয়ে নাকি আমরা এখন কিছু একটা করতে পারি। তো আমি বলবো, যারা আমার মতো দেশের বাইরে আছেন, সেটা যেই দেশেই হোক না কেন, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা অর মিডল ইস্ট, যেখানেই আপনারা থাকেন না কেন, এই মুহূর্তে আমাদের অস্ত্র একটাই, রেমিটেন্স। তো আমি মনে করি প্রয়োজনের বাহিরে কোনো টাকা পয়সা আপাতত কয়েক মাস পাঠিয়েন না। মানে যাদের হয়তো খুবই নিডি, মানে দেশের বাইরে থেকে টাকা না গেলে হয়তো দেশে চলতে সমস্যা হয়ে যায়, সেই মিনিমাম টাকা ছাড়া আমি মনে করি এক্সট্রা কোনো টাকা পয়সা এখন পাঠানোর দরকার নাই। চেষ্টা করবেন যে সবাইকে এই বিষয়ে আরও জানাতে, এবং তারাও যেন আগ্রহী হয়ে ওঠে, তারাও যেন আসলে এই বিষয়টা বোঝার চেষ্টা করে যে নাকি আমরা রেমিটেন্স যোদ্ধা আছি। দিস ইজ ইম্পর্ট্যান্ট। আই মিন, এই যে নকশা শুরু করছে এরা, তো এদেরকে তো আসলে কোনো না কোনোভাবে আমাদের ভাঙতে হবে। তো আমরা এখানে বসে নেই, আমরা উত্তেজিত, আমরাও চেষ্টা করতেছি আসলে কীভাবে দেশকে হেল্প করা যায়, আর এই রেমিটেন্সই হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার এই মুহূর্তে। আর এছাড়াও আমাদের এখানে বিক্ষুব্ধ যে নিউ ইয়র্কবাসী আছি আমরা, প্লাস অন্যান্য স্টেট থেকে অনেক বাসিন্দারাই গতকাল যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, সেখানে সমাবেত হয়েছিল, সেখানে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আজকেও আপনার জাতিসংঘের বিল্ডিংয়ের সামনে এই বিষয়ে মিছিল মিটিং হয়েছে। তো দুঃখের বিষয়, আমি আসলে কোনোটাতেই জয়েন করতে পারি নাই, কারণ আই ওয়াজ রিয়েলি বিজি। আমি আসলে বেশ দুঃখিত, কারণ আমি মনে প্রাণে চেয়েছিলাম গতকালকের টাইমস স্কোয়ারে এবং আজকের জাতিসংঘের বিল্ডিংয়ের সামনে নিউ ইয়র্কের যেই ভাই বোনেরা মিছিল মিটিং বা সমাবেশ করেছে, তাদের সঙ্গে যেভাবেই হোক সম্পৃক্ত বা সংযুক্ত থাকার।
বাট যেভাবে হোক সেটা আসলে হয়ে ওঠেনি। তবে আপনারা যেই ভিডিও বা পিকচারগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন, সেখান থেকে আমি আসলে ছোট ছোট কিছু ক্লিপ, ভিডিও ক্লিপ অথবা পিকচার নিয়ে আমি আমার যে ভিডিও আজকে তৈরি করতেছি সেটার সঙ্গে আমি অ্যাটাচ করে দিব। তো আমি মনে করি এতে করে আপনারা কিছু মনে করবেন না এবং এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি চাই অ্যাজ আ প্রবাসী আমরাও যে আসলে কিছু করতেছি, মিছিল হোক, মিটিং হোক বা কোনো সমাবেশ হোক, বা আমরাও যে কিছুটা করার চেষ্টা করতেছি অ্যাজ আ রেমিটেন্স যোদ্ধা, সেটা আমি চাই পৃথিবীর সব মানুষ জানুক। আমাদের বাঙালি ভাই বোনেরা যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যে কর্নারেই থাকুক না কেন, যদি আমার এই ভিডিও থেকেও তারা কিছু একটা দেখে এবং যে আমাদের একটা ওপিনিয়ন আছে সেই ওপিনিয়নগুলো শোনে, আমি মনে করি তাদের ভালো লাগবে, প্লাস তারাও অনুপ্রাণিত হবে কিছু একটা করার জন্য। তো আসুন আমাদের এই নিউ ইয়র্কের মিছিল, মিটিং বা সমাবেশের কিছু ভিডিও ক্লিপ এবং পিকচার আপনাদের সঙ্গে শেয়ার করি। বলেছে
আসলে কি সিচুয়েশন আমরা সেটা অনুভব করতে পারতেছি না, আমরা শুধু সমবেদনাই দিতে পারি। আমরা আজ এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমরা শুধু দোয়াই করতে পারি তাদের জন্যে। সেনাবাহিনী নামানো হয়েছে, সেনাবাহিনী সদর দপ্তরে একজন লেফটেন্যান্ট কর্নেল পদত্যাগ করেছেন। আমার বিশ্বাস আরো অনেকেই এই কাজ করবেন যদি তাদের কাছে এখনো বিবেক অবশিষ্ট থেকে থাকে। প্রিয় ভাইয়েরা, আমার দেশের সেনাবাহিনীর সদস্যরা, অফিসাররা, আপনারা এই দেশের মানুষের অংশ। আপনাদের পিতা, আপনাদের ভাই, আপনাদের আত্মীয় স্বজন, আপনারা দেশের চাষা ভুষা গরিব মানুষের ভিতর থেকে উঠে এসেছেন। এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদকে যদি স্বৈরাচার বলা হয় তাহলে হাসিনা সেই স্বৈরাচারের কয়েকশো গুণ বেশি। হাসিনার সাথে যদি এরশাদকে তুলনা করা হয়, এরশাদ কোনো স্বৈরাচারী ছিল না। এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল মাত্র, কিন্তু তার সময় মানুষ সমাবেশ করতে পারত, মিছিল করতে পারত, মিটিং করতে পারত। এই কোটা আন্দোলন কোমলমতি ছাত্রদেরকে যেভাবে বর্তমান ফ্যাসিস্ট সরকার রাতের অন্ধকারে যেভাবে পিটিয়েছে, শুধু ছাত্রদের নয়, ছাত্রীদেরকে। আপনারা, আমার আর কিছু বলার নাই, আপনারা দেখেছেন মিডিয়াতে বিভিন্নভাবে। আজকে পুরা বাংলাদেশ আমাদের ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন। তাই কাজে আমি আজকে প্রবাসীরা যারা এখানে আছেন, তারা জাতিসংঘে, স্টেট ডিপার্টমেন্টে, বিভিন্ন সিনেটর, কংগ্রেসম্যান, অ্যাসেম্বলিম্যান, স্টেট সিনেটর, সবার কাছে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনারা এখানে এসেছেন, আমরা মনে করি আজকের এই আন্দোলন বাংলাদেশের জামাত, বিএনপি, আওয়ামী লীগের আন্দোলন নয়। এই আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন। এই আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচানোর আন্দোলন। যদি আমরা এই আন্দোলনের বিরুদ্ধে যাই, তখন আমাদেরকে বলা হয় রাজাকার, কিন্তু আমরা রাজাকারের সন্তান নয়। আমরা স্বাধীনতা যুদ্ধে আমার বাপ, আমার মা হারিয়েছে, কেউ বাপ হারিয়েছে, আমরা তাদেরই সন্তান। এক দেশে দুই আইন হতে পারে না। এক দেশ শুধু হয়তো থাকবে মুক্তিযুদ্ধের চেতনার ধ্বনি বাংলাদেশে ধ্বনিত হোক, এবং বাংলাদেশে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সরিয়ে বাংলাদেশে একটি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই হোক আগামী দিনে আমাদের প্রত্যয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ শাহিন ভাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করব কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব ফরহাদ হুসাইন, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হুসাইন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন। খন্দকার ফরহাদ। আসসালামু আলাইকুম। আপনারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা যেটা হতে সবাই জানেন, এখানে বিস্তারিত আলাপ করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, সামনে কি হতে পারে। সবাই অবগত আছেন যে গতকাল রাতে বাংলাদেশের সেনাবাহিনীকে নামানো হয়েছে এবং কারফিউ দেওয়া হয়েছে। আজকে সকাল, কিছুক্ষণ পরে সকাল হবে। আজকে সকাল বাংলাদেশ কেমন যাবে আমরা জানি না, তবে প্রবাসী বাঙালি হয়ে বাঙালিদের পক্ষে বাংলাদেশের সেনাবাহিনীকে একটা আহ্বান জানাবো। এই সেনাবাহিনী বাংলাদেশের মহান যুদ্ধের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছিল। 1971 সালে 11টা সেক্টর কমান্ডাররা এই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছিল। ধীরে ধীরে এরা অনেক কল্যাণ কাজ করেছে। ইউনাইটেড নেশনসের মাধ্যমে তারা আফ্রিকার বিভিন্ন দেশে অনেক সুনাম অর্জন করেছে। তাই মেজর জেনারেল ওয়াকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের কমিউনিটি শিল্পে র্যাব, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ যেভাবে নির্মম হত্যা করেছে, আপনারা শেখ হাসিনার সেই পথে পা দেবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনার ব্যারাকের লোক ব্যারাকে ফিরে যান। এই ছাত্ররা যখন বিডিআরকে বলেছে বিজেপিকেও নামানো হয়েছিল, বহু জায়গা থেকে বিজেপি চলে গেছে। সবাই বলেছে আপনারা সীমান্তের লোক, সীমান্ত পাহারা দেন। বাংলাদেশের ইউনিভার্সিটির হলগুলিকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের মধ্যে বহু লোক সেখানে ফিরে গেছে। সেনাবাহিনীকে একই আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের মানুষের রক্তে লাল আর করবেন না। শেখ হাসিনা একটি সরকার যার কোনো বৈধতা নেই, গত 15-20 বছর গায়ের জোরে ক্ষমতায় এসেছে, আগামীকাল থাকতে চায়, তার জন্য আপনার সহায়তা নিয়েছে। আমি জানি আপনি তার আত্মীয়, কিন্তু আপনার আরেকটা পরিচয় আছে, আপনি
অনেক ডিসেন্ট, অনেক যোগ্য নিয়ে এখানে এসেছেন। সুতরাং আপনাকে আবারও আহ্বান করবো যে আত্মীয়তার পরিচয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ানো মানে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ানো। আজ শেখ হাসিনা বাংলাদেশ বনাম শেখ হাসিনা মুখোমুখি দাঁড়া করিয়েছে। আমরা বাংলাদেশ আর শেখ হাসিনা হচ্ছে একটি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার। আপনি এখন বেছে নেবেন আপনি কার পক্ষে থাকবেন। ধন্যবাদ। আজকে উপস্থিত বাংলাদেশি ভাইরা, আপনারা জানেন এই দাবির পরিপ্রেক্ষিতে আপনারা জানেন সারা বাংলাদেশকে যুদ্ধ পরিণত করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা। যেভাবে আমাদের ভাই ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছিল, আজকে আমরা ইসরায়েলিকেও দেখি না যে মুসলমানদের উপরে এরকমভাবে অত্যাচার করে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আর বসে থাকার সময় নেই। আসুন আমরা সবাই প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে এই জালিম সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আর সেনাবাহিনীকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের সন্তান যারা আছেন, সারা আপনাদের এই সন্তান, আপনাদের ভূমিকা আপনারা পালন করুন। আপনারা ব্যারাকে ফিরে যান, নতুবা আপনারা জানেন স্বৈরাচারের সাথ সামরিক শাসন জারি করেও ক্ষমতা থাকতে পারে নাই। তাই আজকে আমরা প্রবাস থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা রাজনীতি বুঝি না, আমি রাজনীতি বুঝতে চাইও না। আমরা শুধু চাই ন্যায় এবং অন্যায়, হিউম্যান রাইটস, এটাই বিশ্বাস করে আমরা সকল সময় অন্যায় এবং ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। আজকে বাংলাদেশে যে অত্যাচার অবিচার হচ্ছে ছাত্র সমাজের উপর, আজকে সারা পৃথিবীতে বিবেকবান মানুষ আজকে তারা তাদের বিবেকের সেই অবস্থা থেকে তারা আজকে বাংলাদেশের সরকার সহ যারা এই সমস্ত সরকারি বেসরকারি তাদেরকে দীক্ষা জানাচ্ছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে, গায়েবানা জানাজা থেকে আমরা সেই প্রতিবাদ দীক্ষা জানাই। ছাত্রদের অধিকার আদায়ের ক্ষেত্রে সরকার যেন আরও সহনীয় ভূমিকা পালন করে। সামান্য একটু দাবিকে সরকার তাদের বিশাল বিপদ মনে করে আজকে আমাদের থেকে প্রায় 100 জন তাজা প্রাণ আজকে আমাদের থেকে বিদায় নিতে হয়েছে। এজন্য আমি সরকারকে বলবো যে ছাত্রদের দাবি মেনে নিয়ে বাংলাদেশকে, পরিবেশকে সুন্দর করেন। আমরা চাই সুন্দর এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং মূল ধারার লিডার জনাব গিয়াস আহমেদ সাহেব। আমি আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, সকলেই জানেন বাংলাদেশে কী হচ্ছে। তারপরে সংক্ষিপ্ত আকারে বলতে হয় যে এই সরকার যেহেতু জনগণ বিচ্ছিন্ন সরকার, এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়নি, এই 3-3টে নির্বাচন তার কারচুপির মাধ্যমে দিনের ভোট রাতে এইভাবে যে নির্বাচিত হয়েছে, সেই কারণে তারা জনগণ এবং ছাত্র সমাজকে তারা তোয়াক্কা করছে না এবং তাদের স্বার্থে যে কোনো আইন, যে কোনো আইন কানুন তাদের নিজের পক্ষে, নিজের দলীয় করণের পক্ষে এবং স্থায়ীভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলনের তাদের দাবি ছিল কোটা সংস্কার। 1800 সালে আপনারা জানেন যে সেই সংস্কারের দাবি উঠেছিল। এই নাতিপুতিদের সুবিধা বিশ্বের প্রথম নয়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদের শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। আমার পরিবারের, আমার পিতাও একজন মুক্তিযোদ্ধা, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কিন্তু কারো কোনো আপত্তি নেই। মুক্তিযোদ্ধাদের যে কোনো সুযোগ সুবিধা তারা দিতে পারে, সরকার দিতে পারে। মুক্তিযোদ্ধাদের বাড়ি দিবে, গাড়ি দিবে, কোনো সমস্যা নেই, তাদের চাকরি দেবে, কিন্তু সকলকে না, যারা প্রয়োজন যাদের আছে। এখন যেই মুক্তিযোদ্ধা বিলিয়নিয়ার, যেই মুক্তিযোদ্ধার 10টা বাড়ি আছে, তাকে তো আর আপনি আর একটা বাড়ি দিতে পারেন না। এটা পৃথিবীর কোথাও নেই। এখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের
আপনি দিতে পারেন, এই পর্যন্ত হতে পারে। নাতিপুতি আপনি এটাকে একটা কোটা করে রাখেন, তাদের ফ্যামিলি আর কদিন পরে বলবেন তাদের ফ্যামিলি মানে আজীবন ফ্যামিলি, যেমন আপনার এই শেখ সাহেবের পরিবারকে আজীবন নিরাপত্তা। এই তো এভাবে তো দেশ চলতে পারে না। এখন বাংলাদেশকে মেধাশূন্য করবার জন্য এটা একটি ভারতীয় চক্রান্ত। আপনি জানেন বাংলাদেশে আজকে মেধাশূন্য অলরেডি হয়ে গিয়েছে, এবং এই কোটার কারণে যেহেতু কোটার মধ্যে যারা আছেন অনেক অযোগ্য আছেন, অনেকে ভালো ছাত্রছাত্রী না, মেধা নেই, তারা এই প্রশ্নপত্র দেখেন কিনবার জন্য কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা প্রশ্নপত্র ক্রয় করে তারা এখন বিসিএসসি ক্যাডার। এই যদি হয় বাংলাদেশে, অতএব শেখ হাসিনাও চাচ্ছে যে তাদের এই দলীয় করবার জন্য, মেধাশূন্য করবার জন্য, ক্ষমতাকে পাকাপুক্ত করবার জন্য এই গোটা সিস্টেমটাকে তিনি বাতিল করতে চাচ্ছেন না। অতএব বাংলাদেশের যে ছাত্র সমাজ, তারা 52 থেকে শুরু করে 71 সেই 69 গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা রেখেছে, আজও রাখছে, এবং জাতি, বাংলাদেশের জাতি, বাংলাদেশের জনগণ এই ছাত্র সমাজের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা এই প্রবাসী বাংলাদেশে শুধু নিয়ে নয়, সারা বিশ্বে বাংলাদেশ রাজপক্ষবদ্ধ। অতএব আমাদের বাংলাদেশের কিন্তু এই গোটা আন্দোলনকারীদের এখন একটাই দাবি এসেছে, সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ। আপনারা জানেন যে তারা কিন্তু যাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল তাদের সাথে আবার এখন সংলাপের জন্য তারা আহ্বান জানিয়েছে, কিন্তু এই রাজাকারের বাচ্চারা তারা কিন্তু এই সংলাপে রাজি হয় নাই, হবে না। তাদের দাবি এখন একটাই, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ করে স্বাধীনতা যে চেতনা, স্বাধীনতার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। আজ বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র নেই, স্বাধীনতার চেতনার যে শক্তি, যে গণতন্ত্র, ভোটের অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সেটা আজ বলুণ্ঠিত। অথবা আওয়ামী লীগ হলো স্বাধীনতার বিরোধী শক্তি, আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী শক্তি। অতএব স্বাধীনতার পক্ষে শক্তি বাংলাদেশের মানে আনবার জন্য আমাদের একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন। এখন একটাই দাবি, এই সরকারের পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যতদিন পর্যন্ত এই সরকার পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আবারও আপনাদেরকে সকলকে সব ধন্যবাদ জানিয়ে, আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা কামনা করছি, এবং যে সমস্ত মা বোনেরা তাদের সন্তানকে রাস্তায় নামিয়েছেন, এবং তারাই হলো বড় মুক্তিযোদ্ধা, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবার সময় এটা। আপনার 171 সালে আমরা স্বাধীনতা সেই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধ চলবেই যতদিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার চেতনা শক্তি ক্ষমতা আসবে। ধন্যবাদ। তো মনে হয় ছাত্রলীগের পোলাপান তারা এখানে আসছে জানাজা পড়তে, সেটা তুমি বলতেছিল। তারা আসার পর একটা ঝামেলা শুরু হয়ে গেছে সামহাও আই গেস। তো শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার কারণে এখানে অনেকেই উত্তেজিত হয়ে গেছে।
অলির রহমান সিরাজি, আমাদের জায়গায় ইমাম করবেন অলির রহমান সিরাজি, অতিথি মামিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা লাইন সোজা করে দাঁড়ান। বাংলাদেশে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা এবং সাংবাদিকদের মধ্যে ইতিমধ্যে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মেহমান হিসাবে কবুল করুন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি শান্তি এবং সুন্দর, শান্তি এবং কল্যাণময় দেশে পরিণত করুন, আমরা বলি আমিন। শহীদ হয়েছেন তাদের জন্য আমরা গায়েবানা জানাজার নামাজ পড়ছি বলে আল্লাহু আকবার বলব। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো জ্যাকসন হাইটস এসেছিলাম, শুনেছিলাম এখানে নাকি গায়েবী জানাজা হবে, সেই জন্য এসেছিলাম। তো গায়েবী জানাজা হয়েছে, কিন্তু তার আগে বেশ বিক্ষোভ সমাবেশ হচ্ছিল আর কি, আপনারা অলরেডি দেখছেন। এবং এটাও দেখছেন যে সেখানে বেশ ঝামেলা শুরু হয়ে গেছিলো দলীয় বিষয় নিয়ে। এখন তো আসলে আমাদের দলীয় রাজনীতি করার সময় না, তাই না? এখন আসলে আমরা একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে আছি, ডিফারেন্ট সিচুয়েশন ফেস করতেছি আমাদের দেশে। এখন তো আসলে দলীয় রাজনীতি নিয়ে আসলে মারামারি, ঝগড়া, হইচই এগুলোর সময় না, তাই না? তো আমাদের আসলে ন্যায়কে ন্যায় বলা এবং অন্যায়কে অন্যায় বলার সৎসাহস থাকতে হবে। এগুলো নিয়ে ঝামেলা করা, হঠাৎ করে আসলে একটা সিচুয়েশন তৈরি করা। তো যারা ঝামেলা শুরু করে দিচ্ছে তারা বলতেছিল যে আমরা এখানে নামাজ পড়তে আসি, আন্ডারস্ট্যান্ড, বাট এখানে এই পরিবেশ তৈরি করতে কিছু নাই, হইচই ঝগড়া, মানে একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল অলমোস্ট। বাট আলহামদুলিল্লাহ ওই ধরনের পর্যায়ে যায় নাই আর কি। বাট যাই হোক, এসেছিলাম এখানে আসলে গায়েবী জানাজার নামাজ পড়তে, তো সেটাই পড়লাম আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ, যে কথাটা বলা হয়নি, আমরা এখানে যে গায়েবী জানাজা নামাজটা পড়তে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের যে ছাত্ররা মারা যাচ্ছে এবং সাধারণ মানুষরা মারা যাচ্ছে সেটাকে উদ্দেশ্য করে। আপনি এটা কি, আমরা তো সবসময় দান সত্যি করি আমাদের বাচ্চাদের শেখানোর জন্য। যা জমবে আমরা আমাদের গরিব আত্মীয়স্বজনকে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, এই সাদেকা বক্সটা হচ্ছিল আমরা সবসময় দান সৎকার করি, কিন্তু আমাদের বাসায় যাতে সাদেকা প্র্যাকটিসটা সবসময় জারি থাকে। আমাদের বউ বাচ্চা, আমাদের মা বোনরা এবং আমাদের সন্তানরা যাতে প্রতিদিন সাদেকা করে এবং এই সাদেকা করছিলে আল্লাহ যাতে আমাদের সফল কামাবার চেষ্টা করতে পারি আমার আল্লাহর কাছে। তো প্রতিদিন যদি এখানে একটা করে কড়া ফেলা যায় বা একটা কিছু ফেলা যায় এবং একটা নির্দিষ্ট সময় পরে যা জমবে আমরা আমাদের গরিব আত্মীয়স্বজনকে বা যে কোনো জায়গায় চ্যারিটি করব। কিন্তু মেন থিমটা হচ্ছে প্রতিদিন এই কিছু না কিছু আমাদের এই সাদেকা বক্স রাখবো ফ্যামিলির জন্য, আল্লাহর জন্য। আচ্ছা, ইনশাল্লাহ, অবশ্যই। এবং ছোটোবেলায় দেখা যাচ্ছে যে আমরা সবসময় আমাদের বাবা মা আমাদের বলছে যে বসে পানি খেতে, রাইট? তো আমরা তো সবসময় বসেই পানি খাই। তো আমরা যদি আমাদের বাচ্চাদের ছোটোবেলা থেকেই বলি যে সাদেকা করতে হবে, এটা তাদের একটা অভ্যাসে প্র্যাকটিস হয়ে যাবে। তো এই জন্যই সাদেকা বক্সটা প্রত্যেকে রাখবো এবং ছড়াই দিব এই নিউজটা সবার কাছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, খুবই চমৎকার আইডিয়া ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস। আর অবভিয়াসলি এটা ফ্রি, আপনারা দেখতে পাচ্ছেন, এটার জন্য উনি কোনো চার্জ করতেছেন না। এর থেকে মানে চমৎকার বিষয় কী হতে পারে। তো থ্যাংক ইউ ভাইয়া। আর আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলেই চমৎকার। দোয়া করবেন এবং আমরা যাতে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে হলো একসাথে যাতে আমরা সবাই জান্নাতে যেতে পারি ইনশাল্লাহ, আমাদের বাচ্চাদের নিয়ে। আমিন। আমরা যদি আমাদের বাচ্চাদের না শেখাই তো কেউ শেখাবে না। সেটাই, অবশ্যই ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, তো ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, যেহেতু আছি এদিকে, 7-8 মিনিটের মধ্যে নামাজ শুরু হবে, তো নামাজটা পড়েই যাই। মসজিদে যাবো অবশ্য, এখানে আশেপাশে মসজিদ আছে। একটা ছাত্র অধিকারের একটা অহিংস আন্দোলনকে সরকার এবং সরকারের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ দ্বারা এবং আরও অঙ্গ সংগঠন দ্বারা তাদেরকে সহিংস করা হবে এবং তাদের বুকে গুলি চালানো হবে। এবং স্টিল না, আমাদের জানার মতে এখন বিভিন্ন সোর্স থেকে পড়াশোনার মতে 150 জনের মতো স্টুডেন্ট মারা গিয়েছে। এটা কেন হলো? তারা শুধু কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় কোটাকে উচ্ছেদ করার প্রকল্প একটা অহিংস কর্মসূচি দিয়েছিল, কিন্তু সেখানে সরকার জোরপূর্বক আর্মি, পুলিশ এবং বিডিআর দিয়ে তাদেরকে একটা সহিংসতার মুখে ঠেলে দিল। এখন
ভয়ানক হয়ে গিয়েছে। এখন এ পর্যন্ত শোনা যাচ্ছে সরকার আর্মি ডিপ্লয় করেছে। তো আমরা আর্মির প্রতি অবশ্যই সম্মান রাখি এবং শ্রদ্ধা রাখি। যখন আমরা ছোটবেলায় দেখেছিলাম বা শুনেছি যে আর্মি ড্রেস দেখলে আমরা একটা সম্মান করতাম এবং ওদের প্রতি আলাদা একটা রেসপেক্ট আসতো। আমরা এখনো বিশ্বাস করি, সম্মান করি এবং শ্রদ্ধা করি। তারা আর্মির থেকে কোনো সাধারণ লোকের এবং অর্ডিনারি পিপুল স্টুডেন্টদের প্রতি তারা গুলি করবে না, আমরা বিশ্বাস রাখি। এবং তারা আমজনতা, সাধারণ পাবলিক, ইভেন দ্য স্টুডেন্টদের পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। যদি তা না হয় এবং তারা যদি তার বিপরীতটাও করে, সেক্ষেত্রে আমরা ভয় পাই না। বিকজ এর আগে আমরা 1971 সালে আর্মিকেই পরাজিত করে আমরা নতুন একটা দেশ পেয়েছিলাম। দেন এর আগে 2007 সালে ঘটনা ঘটেছিল। 1969 সাল 52 এইসব জায়গায় আমরা আর্মিকে মোকাবেলা করেই আমরা নতুনভাবে এসেছি। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা খুব ভোরের আলোর খুব সন্নিকটে আছি, খুবই সন্নিকটে আছে। আমরা যে কোনো মুহূর্তে একটা নতুন স্বাধীনতার গন্ধ পাবো এবং স্বাদ নেব ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের বাংলাদেশ খুব সুন্দর দেশ, খুব ভায়াবল কান্ট্রি এবং ওখানে প্রচুর মেধাবী ছাত্ররা জন্মায়। সারা বছর ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়াশোনা করে দেশের বাইরে আসে, বিজ্ঞানী হয়, রিসার্চার হয়, তারা ওই সব দেশগুলোকে সার্ভ করে। বাট সেখানে তার মানে হচ্ছে আমাদের দেশের মাত্র পর্যাপ্ত পরিমাণ মেধা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের মেধার যদি মূল্যায়ন না হয়, আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরে চলে গিয়ে অন্য দেশকে সার্ভ করবে, সেটার পক্ষের জন্য যে ছাত্র আন্দোলন করছে, এটার উপরে কেন সরকারের বল প্রয়োগ? কার পক্ষে? কাকে খুশি করার জন্য, নাকি দিল্লিকে খুশি করার জন্য? এটা আমরা বুঝি। আমার মায়ের বুকে গুলি করে টার্গেট কিলিং করা হচ্ছে এবং আমরা এখানে এসেছি এই টার্গেট কিলিং যেন না হয় এটার বিপক্ষে প্রতিবাদ এবং সমাবেশ করার জন্য। আশা রাখি আর্মিরা যারা ডিপ্লয়েড হয়েছে তারা তাদের ভাই, তাদের পরিবারের সন্তান আছে, ইভেন যারা তাদেরও ছেলেমেয়ের স্কুলে পড়ে, আজ থেকে 10-15 বছর পরেও এই কোটার পরীক্ষার সম্মুখীন হতে হবে তাদের ছেলে মেয়েকে। অতএব তারা এই গুলি চালানোর আগে তারা যেন একবার চিন্তা করে যে আমরা কার পক্ষে ধরবো, কার পক্ষ নিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমরা হতাশ নই, আমরা আর্মি নিয়েও হতাশ নই। তারা যদি আমাদের পক্ষ অবলম্বন নাও করে, আমরা জিতবই। কারণ আমরা 1971 সালে আমরা এটা জানি তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয়। আমরা মোকাবেলা করে নতুন স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হয়। এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। দেশমাতৃকার আগুন জ্বলছে, ছাত্রছাত্রীদের রক্ত ঝরছে, সেই জন্য বুকের ভিতরে আগুন চলছে। এখন বক্তব্য নিয়ে আসবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের 1981 ব্যাচের ছাত্র জনাব গুলজার হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা একটু হাততালি দিই, নিতে দিতে হবে না, একটু হাততালি দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী সমাবেশে আমি একজন পিতা হিসাবে আমার নিজের লজ্জাকে মতো জায়গা আমি পাইনি। সুতরাং আমি আমার বন্ধু বান্ধব যাদেরকে বলেছি, প্রবাসীতে সহকর্মী ডিপার্টমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্টের 3-4 শিক্ষার্থী এখানে আসছে। আমার সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ওই রাত্রে প্রস্তুতির কাছে যে আমার সন্তানরা এইভাবে মারা যাবে, আমরা বিদেশে আসি, প্রবাসে আসি, আমরা আমাদের সন্তানদের জন্য, দেশের জন্য সিপি করার অধিকার আমাদের নাই, আমাদের কোনোই ক্ষমতা নাই যে আমাদের আপনাদের পাশে দাঁড়ানো। এইটুকু এই বক্তব্যগুলি আপনাদের কাছে বলে যাচ্ছি, যাতে করে আগামী দিনে যত কিছুই হোক না যেন আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়াতে পারি, আমার দেশের নিরীহ মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। কি অন্যায় করেছিল আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, মেয়েরা, তাদেরকে হল থেকে এইভাবে বিতাড়িত করা হচ্ছে, তাদের হলে থাকার অধিকার দেওয়া হচ্ছে না। যাদের একটা শাসক গোষ্ঠী থেকে লেলিয়ে দেওয়া ছাত্র সমাজ আমাদের ছাত্রছাত্রীদেরকে এইভাবে অন্যায়ভাবে তাদেরকে হল থেকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে নিরীহভাবে গুলি করে মারা হচ্ছে। আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমার সচেতন দেশবাসী
থাকবে এই দেশের যে সরকারের মাধ্যমে এই তাণ্ডব চলতে জেনোসাইড বলা চলে। এখন যেটা বাংলাদেশে চলতেছে সম্পূর্ণ গণহত্যা, জাতিসংঘের মাধ্যমে আমাদের এই দেশের সাংবাদিকদের মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। অনতি বলম্বে এই গণহত্যা বন্ধ করা হোক। আমরা প্রবাসীরা যারা আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট থেকে শুরু করে সচেতন সকল ছাত্রছাত্রী অভিভাবক যারা আমরা আছি, আমরা জোর প্রতিবাদ করবো। তার বিরুদ্ধে যে ভাবে ব্যবস্থা নেওয়া যায় আমরা সংযুক্তভাবে সেদিকে এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে ছাত্রছাত্রীদের দেশের পক্ষে থাকবেন আলোচনা হবে। আসসালামু আলাইকুম। আপনাদের এই সমাবেশ সফল হোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের আবার অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব গুলজার হোসেন খোকন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন উনি ওনার পরিচয় দিতে না করেছেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এই স্লোগানটা প্রথম অংশকে নিয়ে আওয়ামী লীগের গণপ্রচারণা শুরু করলো। সুতরাং আমি এই কথাটা বলার জন্য আসছি যে আমরা যে এত সহজেই বিরুদ্ধাচরণ করলেই তাদেরকে আমরা রাজাকারের ট্যাগ দেব, এটা একেবারেই ঠিক না। কারণ রাজাকার সবাই না, অল্প কিছু সংখ্যক লোক মাত্র রাজাকার ছিল, কিন্তু তারা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তবে আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, আমরা দেশের ভালো চাই, মানুষের ভালো চাই। এবং একজন প্রবাসী হিসেবে যখন ভালো কিছু দেখি তখন আমরা আমাদের স্কুলে যাই ভালো কিছু দেখি, কিন্তু যখন আমাদের এই খবরগুলো পাই তখন আমাদের রাজ্যের ঘুম নষ্ট হয়ে যায়। আমরা গত কয়েক রাত ধরে পাচ্ছি না যে কী হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ চেয়েছি, আমাদের এই বাংলাদেশ চাই না, এটা কেন হচ্ছে? সবারই শুভপত্রী উদয় হবে এবং এটা খুব শিগগিরই এটার অবসান হবে। তবে এতগুলো লাশের উপর দিয়ে কোনো আলোচনার পক্ষে আমি নই। আমরা এই স্বৈরাচারের পতন চাই। পতন না হলে সে এই ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের সবার উপরে আবার অত্যাচার শুরু করবে, গুম করবে, মামলা দেবে এবং ওদেরকে বিভিন্নভাবে হয়রানি করবে, তাদের পরিবর্তনকে হয়রানি করবে। সুতরাং এখন একটাই দাবি, এই স্বৈরাচারের পতন হতেই হবে। কবে যাবে? ধন্যবাদ সকলকে। আগামী সোমবার বিকাল 3 ঘটিকায় জাতিসংঘের সামনে বাংলাদেশে যেই ছাত্র হত্যা হয়েছে, আমার ভাই আবু ইউসুফের রক্ত ঝরেছে, সেই রক্ত ঝরার তরুণ আবু সাইদের রক্ত ঝরেছে। আমি এরকম আরো হাজারো লোকের নাম বলতে পারবো। ইতিমধ্যে 67 জন ছাত্রী মারা গিয়েছে। গতকাল এবং গত পরশু দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্ল্যাকআউট ছিল। কতজন মারা গেছে যেহেতু ইন্টারনেট ছিল না আমরা বলতে পারি না। বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেই আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। তাদের আন্দোলন কি ছিল, কি আছে লেখা এখানে? চেয়েছিলাম অধিকার। কেন রাজাকার হলাম? অধিকার চেয়েছিলাম। যিনি বলেছেন রাজাকারের বাচ্চাদের চাকরি হবে, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 1971 সালে পাক বাহিনীর কাছ থেকে প্রতি মাসে 1500 টাকার ভাতা কে নিতেন? জানি না, আমি 71 সালে এত বড় ছিলাম না।
ওনার সন্তান কি দেশগ্রামে হয়েছিল, কোনো ভাতৃ মায়ের কাছে হয়েছিল? একটি প্রশাসনের আওতাধীন ম্যাটারনিটি ক্লিনিকে হয়েছিল। 71 সালে হাজারো ছেলে জন্ম নিয়েছে, হাজারো মেয়ে জন্ম নিয়েছে, কিন্তু পাক বাহিনী সহযোগিতায় তারা জন্ম নিতে পারেনি। আজকে আপনি যখন রাজাকার বলেন, আপনি রাজাকারদের থেকে সুবিধা নিয়ে আপনি রাজাকার বলে গালি দেন। 53 বছর পরে এই হাজার হাজার ছেলে মেয়েরা রাজাকার হয়ে গেছে। আপনাদের কাছে একটা অঙ্কের প্রশ্ন করব, দিবেন উত্তর আমাকে? আপনাদের যদি সৎ সাহস থাকে মিডিয়াতে এটি ছড়িয়ে দিবেন। 2 লক্ষ 2.5 লক্ষ ভুয়া 2 নম্বর 3 নম্বর 14 নম্বর জাহাজ মুক্তিযোদ্ধা বাংলাদেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। সেই 30 লক্ষ শহীদের কোটা কোথায় আছে? আপনাদের কারো মনে প্রশ্ন? সেই 30 লক্ষ শহীদ যদি কোটা না পায়, তাহলে জীবিত ওরা কি করে কোটা পায়? এই 14 নম্বর রাজাকাররা। বাংলাদেশে 80,000 60,000 মতান্তরে 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল। আজকে যার বয়স 7 বছর ছিল 1971 সালে, সে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে সচিব, ডিসি এই সমস্ত পদ পদবি দখল করে বসে আছে। আপনি কোটার বিরুদ্ধে কথা বলেন, আপনার ব্যাংক লুট হয়েছে, আপনি লুটেরাদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না। আপনার দেশে বাড়ির চাকর, আপনার ঘরের চাকর, আমার ঘরের চাকর নয়, 400 কোটি টাকার মালিক হয়েছে। এটা আমি বলি নাই, সময় বলে নাই, 71 টিভি বলে নাই, আপনি আপনার নিজের মুখে বলেছেন। তাহলে সেটা কিভাবে হলো? সে 400 কোটি টাকা কি সে নিজে নিজে মেশিন দিয়ে ছাপিয়েছে? সেখানে এমন কাজ হয়েছে যে কাজে আপনি স্বাক্ষর করেছেন। আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেউ না কেউ স্বাক্ষর করেছে। সেই দায়ভারকেই আজকে আপনি জনগণের সামনে এইভাবে বলে ফেলেন। মাথা নষ্ট হলে এইভাবেই নষ্ট হয়। আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো, ভাই সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান সাহেব আপনার সন্তান, আমার সন্তান সমবয়সী, আমি আপনি সমবয়সী। বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী প্রধান হিসাবে নাম লিখিয়েছেন, কুলাঙ্গার হিসাবে নাম লিখে বিদায় নেবেন না। জনগণের বিরুদ্ধে যাবেন না। জনগণের বিরুদ্ধে আপনার বাহিনীর সদস্যদেরকে অস্ত্র তুলতে না করে দিবেন। সেনাবাহিনীর যত লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, মেজর পদমর্যাদায় যারা আছেন, তাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ জানাবো, আপনারা আজ থেকে আপনার সৈনিকদেরকে বলে দেন আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করেন, কিন্তু কোনোভাবেই আমার টাকায় কেনা অস্ত্র দিয়ে, আমার টাকায় কেনা বুলেট দিয়ে আমার ভাইদের উপর যদি গুলি চালানো হয়, পাক বাহিনীর বিরুদ্ধে বাংলার জনগণ যেভাবে খেপে উঠেছিল, লড়াই করেছিল, আপনাদের বিরুদ্ধে লড়াই করতে তারা পিছপা হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে ভিডিও শেষ করার আগে এটা বলবো না যে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে, কারণ আজকের এই ভিডিওটা আসলে ভালো লাগার না। আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে আসলে বুঝতে পারার যে আসলে অ্যাজ আ প্রবাসী, অ্যাজ আ রেমিটেন্স যোদ্ধা আমাদের আসলে কি করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা প্রবাসে আছি এবং আমাদের সঙ্গে অনেক মুক্তিযোদ্ধারা আছেন, তারা আসলে কি চান বা তাদের ওপিনিয়ন কি, এটাই ছিল আজকের এই ভিডিওর মেন উদ্দেশ্য। আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার সঙ্গে, যেন সবাই আরও অনুপ্রাণিত হয়। তো আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা থাকবে। তো ভালো থাকুন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।